আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছো। খুবই, খুবই, খুবই ভালো আছো না? এই রোজা রমজান মাসে আপনাদেরকে জানাইতেছি। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন এর সেকেন্ড এপিসোড, সেকেন্ড লেকচার, তাই না? আমরা শুরু করি। আচ্ছা, গত লেকচারে আমরা টোটাল বডির একটা অনুমানিক একটা কিছু ধারণা দিয়েছিলাম। আজকে আমরা শুরু করবো বডি। বডি শুরু করতে মুখ থেকে, তাই না? আজকে আমরা আলোচনা করবো, শুরু করবো মুখ থেকে। তাহলে আজকে আলোচনা হচ্ছে মুখ ও গহ্বর থেকে। এই শুনো শুনো, এটা মজার কাহিনী শুনো। গতকাল আমার এক ফ্রেন্ড, সে ফেসবুকে স্ট্যাটাস দিল যে অতীতকে ভুলে যেতে চায়, দিয়ে একটা ইমোজি দিল। আমি চিন্তায় পড়ে গেছি, অতীতকে তো সে ভুলে যেতে চায়, আমি যে ওর কাছে 1500 টাকা পাই, ও তো ভুলে যায়। কি একটা অবস্থা, চিন্তা করছো? হ্যাঁ, দেখ, আমার মাথায় মনে খেলতেছে, অতীতকে তো সে ভুলেই গেল, আমার টাকায় কোনো। আসলে এবার মুখ ও গহ্বর। আচ্ছা দেখো তো, মেইনলি মুখের ভিতরে কি কি জিনিস পাওয়া যায়? নাম্বার ওয়ান, টিথ, দাঁত পাওয়া যায়। নাম্বার টু, জিহ্বা পাওয়া যায়, লিঙ্গুয়া। আর কি পাওয়া যায়? ওই যে লালা গ্রন্থি আছে না, লালা আছে না, তাহলে মেইনলি তিনটা জিনিস পাওয়া যায়। মুখের গহ্বরে কয়টা জিনিস পাওয়া যায়? একটা পাওয়া যায়, আচ্ছা কয়টা পাওয়া যায়? একটা পাওয়া যায় দাঁত, তাই না? আর কি পাওয়া যায়? দাঁত পাওয়া যায়, আমাদের জিহ্বা পাওয়া যায় না, জিহ্বা, তাই না? আর কি পাওয়া যায়? লালা গ্রন্থি পাওয়া যায়, লালা। আচ্ছা বলেন তো, এই যে দাঁত, জিহ্বা, লালাগ্রন্থি, এর সম্পর্কে আমরা ছোট করে দুই একটা কথা বলি। যেমন এই যে দাঁত, দাঁত দিয়ে আমরা কি করি সবসময়? জিনিস তো ভাঙ্গি। আর গত লেকচারে আমরা বলছিলাম যেটা আমরা একটু কষ্ট করে ভাঙ্গি, কুস্তা কুস্তি করি, এটাকে বলি আমরা কি ধরনের প্রক্রিয়া? যান্ত্রিক প্রক্রিয়া। তাহলে দাঁত দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করি? যান্ত্রিক পরিপাক করি। যান্ত্রিক প্রক্রিয়া কি করি? যান্ত্রিক পরিপাক করি। তাহলে যান্ত্রিক পরিপাক করি কি দিয়ে? দাঁত দিয়ে। জিহ্বা দিয়ে কি করি? জিহ্বা দিয়ে আমরা বিভিন্ন ধরনের টেস্ট নেই। যদি মিষ্টি হয় তাহলে না, আর যদি টক হয় করতে না, টক হইলে, টক করে তেঁতুল খেলে, তাহলে এই জিহ্বাটা যে আমরা স্বাদ করি, আমাদের স্বাদ নিতে সাহায্য করে। সেজন্য আমরা লিখবো জিহ্বার পাশে হাত দিয়ে স্বাদ গ্রহণ করে। কি করে? জিহ্বাটা আমাদের হাত দিয়ে স্বাদ দেয়, হাতের স্বাদ দেয়, বা এটাকে এক কথায় বলে, জিহ্বাকে বলে স্বাদ করি। কি বলে? স্বাদ করি। স্বাদ দেয় বা স্বাদ আস্বাদন, যে খাদ্যে এই খাদ্যের স্বাদ আস্বাদন করে বা খাদ্যের স্বাদ দেয়, তাই না? অথবা আমরা যেটা বলতে পারি স্বাদ করি, স্বাদ করি। ঠিক আছে। লালা গ্রন্থি, লালা গ্রন্থি কি করে স্যার? লালা গ্রন্থি ধরো আমরা একটা চকলেট মুখে দিলাম, আমরা কোন ধরনের প্রক্রিয়া ছাড়াই রেখে দিলাম, তারপর সেটা পরিপাক হয়ে যায়, মানে ওটা থেকে জুস বের হয়ে আসে, তাই না? রস বের হয়ে আসে। তাহলে বোঝা গেল এটা ওয়ান কাইন্ড অফ, আমি কিছু করতেছি না, মানে হাতে না মেরে বাতে মারা, মানে আমি দাঁত দিয়ে না মেরে অটোমেটিকলি আমার এনজাইম কাজ করতেছে। তার মানে এটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। এবার কথা হচ্ছে স্যার, আমরা যখন ভাত খাই তখন কি লালা করতে হয়? হ্যাঁ, লালা করতে হয়। কিন্তু ভাত পুরোপুরি লালা করানোর আগে আমরা গিলে ফেলি। তার মানে বোঝা গেল যে লালাটা মুখে পুরোপুরি গলিত হয় না, বা রাসায়নিক প্রক্রিয়াটা পুরোপুরি হয় না, আংশিক, অর্ধেক হয় বা কিছুটা হয়। ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি লালা গ্রন্থি থেকে রাসায়নিক পরিপাকটা হয় আংশিক, রাসায়নিক পরিপাকটা হয়, রাসায়নিক পরিপাক আংশিক ঘটে, রাসায়নিক পরিপাক হয়, এটা আংশিক ঘটে। বোঝা গেছে? এবার আমরা আজকে আমরা এই দাঁত সম্পর্কে ডিটেলস জানবো। দাঁত কয়টা, দাঁতের প্রকার কয়টা, দাঁত কি কি নিয়ে গঠিত, ছোট বাচ্চাদের দাঁত কয়টা, পূর্ণবয়স্কদের দাঁত কয়টা, তাগড়া যুবকদের এই দাঁত কয়টা, এগুলো জানবো। জিহ্বা জানবো যে আমরা জিহ্বা কয় প্রকার, জিহ্বার মধ্যে কি কি আছে, জিহ্বা কিভাবে স্বাদ নেয় এটা জানবো। এবং আমরা লালা গ্রন্থি জানবো যে লালা গ্রন্থির কাজ কি, কিভাবে সে কাজ করে, তার মধ্যে কি কি উপাদান রয়েছে। ওকে, আমরা আজকে শুরু করি। শুরুতেই আমরা লিখবো দাঁত, তাই না? আমরা শুরু করবো উপরের দাঁত। ওকে, শুরু করি আমরা দাঁত দিয়ে। এই লিখলাম আমরা দাঁত। আচ্ছা, দাঁত কয়টা থাকে বলতো? আমরা জানি চার দাঁত থাকে, 32টা। এবার বলতো দাঁতের প্রকারভেদ কয়টা, কয়টা দাঁত, মানে দাঁত কয় প্রকারের হতে পারে? দাঁত মেইনলি হচ্ছে 4 প্রকার। মেইনলি দাঁত কয় প্রকার বলতো? দাঁত কয় প্রকার? দাঁত হচ্ছে মেইনলি
4 প্রকার, ঠিক আছে। আচ্ছা, এবার আজকে আমরা ডিটেইল চিত্র দেখি না। আচ্ছা আসো, আচ্ছা বলো তো আমাদের দাঁত কিরকম? এই দেখো তো, এরকম না? ইউ আকৃতির না? এরকম না? এই যে এরকম না? এটা হচ্ছে নিচে, আবার ঠিক উপরেও সেম এরকম না? উপরেও সেম এরকম না? এরকম কি না? হ্যাঁ। তাহলে আমরা আছে কি করব? আচ্ছা বলো তো, ঠিক দাঁতের ওই পাশে যেভাবে আছে ঠিক ওই পাশে সেম আছে না? উপরেও সেম আছে না? মানে নিচে যেভাবে দাঁত থাকে ঠিক সেম ভাবে উপরে থাকে, বা বাম পাশে ঠিক এভাবে যেখানে ঠিক এভাবেও সেখানে। আমরা যেগুলি এক পাশ দেখবো, ধরো আজকে জীবন স্যারের এই পাশটা দেখবো, জীবন স্যারের এই পাশটা দেখবো। এই হচ্ছে জীবন স্যারের দাঁত, এই জীবন স্যারের দাঁতের মাড়ি, ঠিক আছে। ওটা হচ্ছে জীবন স্যারের দাঁতের মাড়ি। এবার আসো ঠিক মাঝামাঝি, এই ধরো। আচ্ছা সুন্দর হয়নি না? আচ্ছা সুন্দর করে দিই। এই ধরো জীবন স্যারের দাঁতের এক পাশ মানে ধরো এই যে। আচ্ছা এবার আমি দাঁতের কিছু কাহিনী লিখবো, একটু ফলো করবো। এই যে এই একটু 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 এই দেখো, আমার দাঁত কিরকম থাকে। এরকম, এই হচ্ছে দুইটা দাঁত, এই হচ্ছে ঠিক সামনের দুইটা দাঁত। তারপর দেখবেন এরকম একটু উঁচু একটা দাঁত থাকে, এরকম একটু উঁচা একটা দাঁত থাকে, একটু চুকা থাকে, তাই না? চুকা থাকে। তারপর দেখবেন এই যে এরকম একটা দাঁত থাকে হালকা চ্যাপ্টা, যে হালকা, যে হালকা চ্যাপ্টা করে দুইটা দাঁত থাকে। তারপর সবার ভিতরে দেখবেন এরকম দাঁত থাকে, এরকম মাঝখান দিয়ে এরকম ফাঁকা থাকে, মাঝখান দিয়ে এরকম ফাঁকা থাকে, ঠিক আছে। মাঝখান দিয়ে এরকম ফাঁকা থাকে। কিছুই বুঝেন না? এই দেখো একটু 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 দেখো। আমি যেটা বলতে চাচ্ছি, প্রথম যে দুইটা, এই দুইটা এই যে সামনে খুব সমান, এটাও সমান। আর এরপর একটা দেখবে এরকম হালকা করে এরকম শুকা থাকে, তাই না? একটু সোচালো থাকে, ধারালো থাকে। আর এই দুইটা দেখবা হালকা করে চ্যাপ্টা থাকে, এটাও হালকা করে চ্যাপ্টা থাকে। পরের তিনটা দেখবে যে এরকম ভিতরে একটু গর্ত আছে, ভিতরে একটু গর্ত আছে, ভিতরে একটু গর্ত আছে, এরকম অবস্থা। বুঝে গেছে? এখন কথা হচ্ছে এই পাশে যেগুলো আছে ঠিক ওইগুলাই কিন্তু এই পাশেও আছে। আবার এটা যে নিচের ধরো, তাহলে ঠিক সেম ভাবে উপরে আছে, তাই না? এই যে প্রথম যে দুইটা সমান না, এই দুইটার কি নাম জানেন? এই দুইটা হচ্ছে, এই দুইটার নাম হচ্ছে ইনসিসর। কি স্যার? ইনসিসর। স্যার ইনসিসর মানে বুঝলাম না স্যার। এটা বাংলা হচ্ছে ছেদন দাঁত, ঠিক আছে। বাংলা হচ্ছে, সরি কর্তন দাঁত, বাংলা হচ্ছে কর্তন দাঁত, কর্তন দাঁত। একটু পর আমরা ক্লিয়ার করবো, একটু ধৈর্য ধরো। কর্তন দাঁত। আর এই যে সুচালু আকার আছে, সুচালু আকারে, এই সুচালু আকারটা হচ্ছে সুচালু, যেহেতু হচ্ছে কেনাইন, কে না ইন, যেটা বাংলা হচ্ছে আমরা বলতে পারি কেনাইনের বাংলা হচ্ছে ছেদন, ছিঁড়ে ফেলে। তাহলে এটা হচ্ছে ছেদন দাঁত। ওকে। আর এই যে এই দুইটা আছে না, এই যে এই দুইটা, এই দুইটা কি? এই দুইটা হালকা করে চ্যাপ্টা, তাই না? আচ্ছা এবার আপনারাই বলেন, এই যে তিনটা আছে না, এই যে এই তিনটা, এই যে এই তিনটা সম্পর্কে আপনারাই বলেন, ঠিক আছে? আমরা এটা বুঝে নেই। এই তিনটা সম্পর্কে আপনারা বলেন, তিনটা কি স্যার? আমরা জানি স্যার এই তিনটা আক্কেল দাঁত, তাই না? আক্কেল দাঁত দিয়ে কি করি? টাস টাস করে পান সুপারি শক্ত কিছু চাকলে হাড্ডি মাড্ডি যা আছে সবগুলো টাস টাস করে মেরে দিই। এগুলো কি স্যার? হচ্ছে আক্কেল দাঁত। কি দাঁত স্যার? আক্কেল দাঁত। যেটাকে আমরা ইংলিশে বলি, যেটাকে আমরা ইংলিশে বলি মুলার। কি বলি স্যার আমরা? মুলার, ঠিক আছে। এটাকে মুলার বলি, যেটাকে আমরা বাংলা বলি আক্কেল দাঁত। বা আরো যদি মানে প্রমিত বাংলা ভাষায় বলতে যাই, সেটা হচ্ছে পেষণ দাঁত। মানে হচ্ছে আমরা পিষে ফেলি, তাই না? এই ধরো শক্ত কিছু দিলে দাঁতের যে কি বলে আক্কেল দাঁতের পিছনে দুইটা আক্কেল দাঁতের মাঝখানে ফেলে টস করে ফাড়াই ফেলি, চকলেট টকলেট যা আছে, তাই না? সেজন্য বলে পেষণ দাঁত। কি বলে? পেষণ দাঁত। এবার আসেন, এই দুইটা হচ্ছে যে আক্কেল দাঁতের তিনটা। তাহলে এই যে দুইটা, এই দুইটা তো এটা ঠিক মতো আক্কেল দাঁতের মতো কাজ করে। আচ্ছা আমি আপনাকে আরো সহজ করে বলি। সামনের যে দুইটা, এই দুইটাতে আমরা কি করি? ধরো টাচ করে কিছুটা এই কাটবো, ধরো দাই কি বলে পিঠা খাচ্ছি,
কি করি, ঠিক মাঝখানে দিয়ে টাস করে টান মারি নিই। বা চকলেট খাচ্ছি, চকলেট বলতে ডেয়ারি মিল্ক কিছু খাচ্ছি, সামনে গিয়ে টান দিয়ে নিই। আবার ধরেন আপনি যখন পটেটো খেতে চান, হাত দিয়ে যখন চিনতে পারেন তখন কি করেন, ঠিক মাঝখানে রেখে টান দেন, তাই দাঁত ভেঙে যাবে। আপনি কি করেন, যে কোনো এক পাশে, হয় এই পাশে বা এই পাশে একটু ভিতরে নেন, তারপর টাস করে চিড়ে ফেলেন। তার মানে আপনি কি ফলো করছেন, কোন দাঁত দিয়ে মানে এটা চিড়ে ফেলেন, এই যে কেরাইন দিয়ে। এর জন্য এটাকে বলে ছেদন দাঁত, ছিঁড়ে ফেলে। আর এটা হচ্ছে কর্তন দাঁত, মানে কেটে ফেলে। আমি কি বুঝাতে পারছি? এই দুটো হচ্ছে ইনসিসর, বা বাংলায় বলে কর্তন, মানে আপনি টান দিয়ে চিড়েন। যে কেনাইন, এটা একটা শক্তি আছে, ঠিক আছে। এটা হচ্ছে ছেদন, টাস করে ছিঁড়ে ফেলে। আর এই যে এই দুটো হচ্ছে, ধরো এইটা যখন কাজ করে তখন আমরা আরেকটু ভিতরে নেই না, এটা হচ্ছে পেশন করে, বাট এটা হচ্ছে অগ্র পেশন। একটু পর আপনাদের আরো ক্লিয়ার করছি। সেটা হচ্ছে, এটাকে যদি আমরা বলি, এটাকে হচ্ছে ইংলিশে বলে প্রিমোলার। কি বলে? প্রিমোলার, যেটা বাংলা হচ্ছে, এটা যদি হয় পেশন। এটা আরেকটু ক্লিয়ার করি, এটা যদি পুরোটাই পিছিয়ে ফেলে। আচ্ছা, যখন ধরেন কোন একটা ধরেন সুপারি খাচ্ছেন, আপনি প্রথমে এই পাশে দেখেন মাঝামাঝি, এটা অনেকক্ষণ ধরে ভাঙতেছেন, তো আপনি কি করেন, আরো ভিতর নিয়ে ট্রাস করে মারেন। কারণ বোঝা গেল আক্কেল দাঁতের আগে যেগুলা, এগুলোও পিষে পেলে, বাট আক্কেল দাঁতের চাইতে একটু কম পিষে, সেজন্য এগুলো বলে প্রিমুলার, মানে অগ্রপেশন। আর আক্কেল দাঁত গুলো বলে এখানে পেশন, এখানে পিষে ফেলে। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে প্রিমুলার, বা যেটা আমরা বলি অগ্রপেশন। অগ্র অগ্রপেশন অগ্রপেশন দাঁত। ওকে, এখন আপনাদেরকে যে জিনিসটা অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, যে জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে, দেখেন তো, এই যে ইনসিসর, এটা কিন্তু আর আমরা ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, আক্কেল দাঁত, মুলার, এত লম্বা লম্বা করে বলার সময় নেই। সায়েন্স মানে হচ্ছে শর্টকাট, আপনি একটা ওয়ার্ড দিয়ে বিশাল একটা জিনিস মনে রাখবেন। সেজন্য মনে হয় যে ইনসিসরে কি আছে, আয় আছে না, ইনসিসর প্রথম ওয়ার্ড কি, আয় না? আয়। ক্যানাইনের প্রথম শব্দ কি? সি। আচ্ছা, বুঝছি। এই যে ইনসিসের প্রথম শব্দ আয়, ক্যানাইনের প্রথম শব্দ সি, প্রিমোলারের প্রথম শব্দ পি, প্রিমোলারের প্রথম শব্দ পি, আর মুলারের প্রথম শব্দ এম। এখন দেখেন তো, এই ইনসিসর কয়টা আছে স্যার? কয়টা আছে এখানে? দুইটা আছে, একটা দুইটা, এই যে আমরা লিখলাম টু, মানে ইনসিসর এখানে দুইটা আছে। ক্যানাইন কয়টা আছে স্যার? এখানে একটা আছে, সেটা আমরা লিখলাম সি ওয়ান, মানে ক্যানাইন এখানে একটা আছে। তারপর প্রিমোলার কয়টা আছে স্যার? দুইটা আছে, আমরা লিখবো এখানে পি টু। ক্লিয়ার? মুলার কয়টা স্যার? একটা, দুইটা, তিনটা, তাহলে আমরা এখানে লিখবো এম থ্রি। আমরা যদি আরেকটু সহজ করে এই পাশে লিখি, সাপোজ আমরা এই পাশে যদি লিখি, আচ্ছা এই পাশে লিখি আমরা, এই যে আমরা লিখলাম যে ইনসিসর কয়টা আছে? আই টু, ক্যানাইন সি ওয়ান, প্রিমোলার টু, পি টু, এম মুলার। আচ্ছা, এবার আপনারা বলেন তো, এই যে এই কি করলাম, ধরো এই জীবন স্যার, এই মাঝখান থেকে এই পাশে লিখছে না, ঠিক ওই পাশ আরো আছে না সেম ভাবে। তাহলে আমরা টু দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমরা ঠিক এই পাশেও সেম গুলো পাচ্ছি, রাইট? আচ্ছা, এবার আসো, এটা তো হচ্ছে জীবন স্যারের নিচের অংশটা দেখলাম, ঠিক উপরে কি সেম আছে না? তাহলে ঠিক উপরে, এটা ঠিক, এটা দিলে আমরা নিচে, ঠিক উপরেও এরকম থাকবে। তাহলে আই থাকবে দুইটা, সি থাকবে একটা, পি থাকবে দুইটা, এম থাকবে তিনটা, ইনটু উপরেও টু। আচ্ছা আচ্ছা, এগুলো কি আদৌ বুঝতে পারছো? আমি ক্লিয়ার না, শুনো। এই যে এই পাশে এই আটটা, তাহলে আটটা আসে না? দুই আর এক তিন, তিন আর দুই পাঁচ, পাঁচ আর তিন আটটা। এই পাশে যদি আটটা থাকে তাহলে এই পাশেও আটটা, আট আর ষোলোটা। তাহলে উপরে কি 17টা না 19টা? উপরেও তো সেম না, 16টা। সেজন্য আমরা লিখছি এই যে এটা হচ্ছে উপরের মাড়ি, ধরো এটা হচ্ছে উপরের দাঁত, বা মাড়ি লিখতে পারো, দাঁত বা মাড়ি। আর এটা হচ্ছে নিচের, দাঁত বা মাড়ি। ওকে, এবার আমরা হিসেব করি, তাহলে দুই আর এক তিন, তিন আর দুই পাঁচ, পাঁচ আর তিন আট, তাহলে এই যে আট ইন্টু টু। নিচে সেম, দুই আর এক তিন, তিন আর দুই পাঁচ, পাঁচ আর তিন আট, আট দুগুণে আট ইন্টু দুই, আট দুগুণে 16, আট দুগুণে 16, চার দুটাকে আমরা ভাগ করে দেবো। আর না, আমরা উপরে হিসাব করছি, উপরে 16 নিচে 16, তাহলে দুটা যোগ করলে কত আসে?
32, এই হচ্ছে 32টা আমাদের দাঁত। এজন্যই বুঝি আমরা বলি তা প্রায় তোর 32টা দাঁত ফাইলে দিব, বলে না? আচ্ছা দেখছো কিভাবে হয়। এখন মূল কথা হচ্ছে এই যেটা আছে না, এই যে এটা পরীক্ষা এটা আসে যে নিচের কোনটি পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংকেত। পূর্ণবয়স্ক এটা থাকবে পরীক্ষার হলে, এরকম দিবে দিয়ে সি এর জায়গায় 0 দিবে অথবা পি এর জায়গায় 1 দিবে, এখানে ভুল করবে, এখানে 2 এর জায়গায় 3 দিবে, 2 এর জায়গায় 4 দিবে। আপনি নিজে থেকে সেটা বের করতে হবে, এটা এমসিকিউতে আসবেই আসবেই এবং আসবে। এবং আপনাদের মধ্যে 100 জনের মধ্যে 95 জন ভুল করবে, একসময় আমিও ভুল করতাম। আমি যেটা বলতে চাচ্ছি, যদি আপনি এইটা নিজের দাঁত, শুনো আরেকটা মজার বিষয় হচ্ছে বায়োলজি পরীক্ষায় যারা যায় তারা তো পুরোটা নকল করে। কেমন স্যার? বায়োলজি তো আমাদের বডি থেকে আসে, তো আপনি আপনার বডি নিয়েই পরীক্ষা চলে গেলেন, কপি করলেন না, নকল করলেন না। দাঁতের যখন প্রশ্ন আসছে আপনি দাঁত গুনবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আচ্ছা ওটা একটু চুকা, আচ্ছা ওটা একটু মোটা, আচ্ছা ওটা একটু বড়, আচ্ছা এটা তো আক্কেল দাঁত, আপনি তো নকলই করবেন। এর চেয়ে সহজ কিছু আছে? তাহলে বোঝা গেল এই দাঁত যখন আসবে তাহলে এটার কিন্তু এরকম 32টা আমরা জানি, বাট পরীক্ষা আসে এই সংকেতটা। তাহলে এটা কিসের সংকেত? এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে অ্যাকচুয়াল আমাদের পূর্ণবয়স্কদের। এটা এটা কিসের? পূর্ণবয়স্কদের দাঁতের সংকেত, ঠিক আছে? এখন স্যার এটা পূর্ণবয়স্ক মানে তো বুঝলাম স্যার, তাহলে যারা শিশুদের কি স্যার? আমরা লিখবো শিশুদের, শিশুদের দাঁতের সংকেত। শিশুদের দাঁতের সংকেত মনে রাখবা সেম এটা, ইনসিসর, কেনাইন, ফিমুলার, মুলার, ঠিক আছে? ইন্টু 2, তারপর কি ছিল? ইনসিসর, কেনাইন, ফিমুলার, মুলার ইন্টু 2। একটু 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 ফলো করো। শিশুদের ক্ষেত্রে যে প্রিমোলার আছে না, প্রিমোলারটা 0, প্রিমোলারটা 0, আর মুলারটা হচ্ছে 2, মুলারটা হচ্ছে 2। এবার হিসেব করো শিশুদের কয়টা আসে? 2 আর 1 3, 3 আর 0 3, 3 আর 2 5, 5 দুগুণে 10। তাহলে 2 আর 1 3, 3 আর 2 5, 5 দুগুণে 10, তাহলে টোটাল কয়টা? 20টা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে শিশুদের দুধ দাঁত কতটি? 20টি। কথাটা আবার শোনো, শিশুদের দুধ দাঁত কয়টি? 20টি। শিশুদের দুধ দাঁত কয়টি? 20টি। এই শিশুদের দাঁতের মধ্যে কি কি অনুপস্থিত থাকে? প্রিমোলার 0টা, মোলার 2টা। প্রিমোলার 0টা, মোলার 2টা, তাহলে 20টা। তাহলে এই সংকেতটা কিসের? এই সংকেতটা কিসের? এই সংকেতটা হচ্ছে শিশুদের, এই সংকেতটা হচ্ছে শিশুদের। এই সংকেতগুলো খুবই 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 ইম্পর্টেন্ট এবং এরা পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে এবং আপনারা বারবার ভুল করেন এবং আমার বিশ্বাস আপনারা আবারও ভুল করবেন যদি এটা একটু একটু নিজেদের মতো করে মানে মনে রাখার চেষ্টা না করেন। ওকে স্যার বুঝলাম স্যার, পূর্ণবয়স্ক মানে তো বুঝলাম স্যার টাটকা যুবক, তাহলে স্যার আমাদের মধ্যে অনেকে তো স্যার 19 20 22 বছর হয়ে গেছে, স্যার 32টা দাঁত ওঠে নাই, এটা কেমন করতে স্যার? হ্যাঁ, এখানে আরেকটা ভ্যারিয়েন্ট আছে, আপনি এটাও মনে রাখবেন। এটা হচ্ছে পূর্ণবয়স্ক মানে মোটামুটি ধরো 25 বছরের পর থেকে সবার এই অবস্থা 32টা, ঠিক আছে? পাশে আমি লিখে রাখি হচ্ছে 32টা, আর এখানে হচ্ছে 20টা, যেটা হচ্ছে ছোট বাচ্চাদের। ছোট বাচ্চাদের বলতে আমরা বোঝাচ্ছি 1 থেকে 17 পর্যন্ত, ঠিক আছে? আর আমরা যেটা বোঝাচ্ছি 18 থেকে 24 ইয়ার্স, 18 থেকে 24 ইয়ার্স বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে একটু কষ্ট করে এই সংখ্যাটা মনে রাখবা। ইনসিচর 2টা, কেনাইন 1টা, প্রিমুলার, আচ্ছা প্রিমুলার এবং মুলার, প্রিমুলার 2টা, মুলারও 2টা, ইনটু 2, ইনসিচর 2টা, কেনাইন 1টা, প্রিমুলার 2টা, মুলার 2টা, ইনটু 2। কিছু বুঝো না? কি বুঝেন না কিছু? না ওরকম লিখছো, একটু দেখো। এই যে ইনসিচর 2টা, সব জায়গায় 2টা ছিল, এখানে প্রিমুলার টাকার কথা 2টা আছে, কিন্তু মুলার টাকার কথা কয়টা? 3টা আছে, কয়টা? 2টা। এখানে টাকার কথা 2টা আছে, 2টা। এখানে টাকার কথা 3টা আছে, কয়টা? 2টা। তাহলে আপনি মনে রাখবেন 18 থেকে 24 বছর বয়সীদের ক্ষেত্রে এই মুলারটা একটা কম থাকে। তাহলে কয়টা হলো? 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 2 7, 7 দুগুণে 14, 7 দুগুণে 14। তাহলে এখানে কত? 7 দুগুণে 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 2 7, 7 দুগুণে 14। তাহলে 14 দিয়ে গুণ করলে 14 14 ভাগ যোগ করলে কত আসে? 28। এই যে এই বয়সের সবার থাকে 28টা। তাহলে এই সংকেতটা কেমন মুখস্থ করবেন আমি জানি না, ঠিক আছে? এটা আপনাদের দায়িত্ব। ও স্যার বুঝেন না স্যার? এই যে পূর্ণবয়স্কদের এই সংকেতটা মুখস্থ রাখবেন, মুখস্থ না স্যার, এইটা দেখলে পারবেন আশা করি। আর শিশুদের ক্ষেত্রে 20টা,
পূর্ণবয়স্ক এই 18 থেকে 24 বছর বয়স দিতে 28টা, তাহলে এটা আপনি বুঝতে পারবেন আপনাদের মধ্যে যারাই আছেন আমার বিশ্বাস সবারই এই 28টা। যদি এর চেয়ে বেশি কারো উঠে, এটা হচ্ছে এক্সেপশনাল, ব্যতিক্রম হতেই পারে। বুঝা গেছে? তাহলে এই পর্যন্ত আমি কি কি বললাম? আমরা একটি আহ, আমরা একটু এটাকে রিভাইজ করি। আমরা বললাম দাঁত সম্পর্কে। দাঁতের শুরুতে বলছি দাঁত হচ্ছে মূলত চার চার প্রকারের। তাহলে আপনি সুন্দর করে দাঁতের প্রকার করে চারটা। কি কি স্যার? 1 নম্বর হচ্ছে ইনসিসর, 2 নম্বর হচ্ছে স্যার কেনাইন, 3 নম্বর হচ্ছে স্যার প্রিমোলার, 4 নম্বর হচ্ছে স্যার 4 নম্বর হচ্ছে স্যার আমাদের মুলার দাঁত। ঠিক আছে? ইনসিসর মানে হচ্ছে স্যার কর্তন দাঁত, মানে সেটা কাটে, আমরা ছোট ছোট জিনিসপত্র টাস করে কেটে ফেলি, এটা হচ্ছে ইনসিসর। আর স্যার হচ্ছে কেনাইনটা হচ্ছে স্যার ছেদন, মানে চিরে ফেলা। ধরো আমরা কোনো পটেটো চিরতে পারছি না, এই যে এক পাশের নেট টাস করছি না, এটা হচ্ছে স্যার ক্যানাইন বা ছেদন দাঁত। এটা থাকে সবসময় তার আমাদের একটা ইনসিসর থেকে দুইটা। প্রিমোলার হচ্ছে স্যার অগ্রপেশন দাঁত, যেটা আমাদের দুইটা থাকে, আর আক্কেল দাঁত বা মুলার সেটা আমাদের থাকে স্যার তিনটা। এখন কথা হচ্ছে, এবার আসো এখন এই হিসেবটা একটু ভালো করে বুঝবে। এদিকে এদিকে স্টপ, এদিকে একটু দেখো। এই বিষয়টা যদি মাথায় না ঢুকে তাহলে আমার কাছে পড়ার কোনো মানেই হয় না। দেখো একটু দেখো, এই যে ইনসিসর, টোটাল মুখের মধ্যে কতটা ইনসিসর আছে আমরা এটা হিসাব করবো। ঠিক আছে? টোটাল মুখের মধ্যে কতটা ক্যানাইন আছে এটাও হিসাব করবো। টোটাল মুখের মধ্যে প্রিমোলার কয়টা আছে এটাও হিসাব করবো। আচ্ছা, এগুলা কেটে দিই। আর মোলার কয়টা আছে এটা আমরা হিসাব করবো। আচ্ছা বলো তো, আপনারাই বলেন। আচ্ছা আপনারাই বলেন, এই যে ইনসিসর মোলার, ইনসিসর এক পাশে কয়টা? দুইটা। মানে এই পাশে ধরো বাম পাশে দুইটা, তাহলে ডান পাশে আরো দুইটা। বাম পাশে দুইটা, ডান পাশে আরো দুইটা। ঠিক উপরে 2 তে 4টা, তাহলে উপরে আরো 4টা, তাহলে +2 কিছু বুঝো নাই। এটা হচ্ছে এই বাম পাশের দুইটা, এটা হচ্ছে বাম পাশের দুইটা, এটা হচ্ছে ডান পাশের দুইটা, মানে নিচে। আর এই দুইটা হচ্ছে উপরের বাম পাশের এই দুইটা, উপরের ডান পাশের এই দুইটা। টোটাল কয়টা হলো? 2 4 6 8, এই হচ্ছে 8টা। তাহলে পরীক্ষা যদি আসে মানব পূর্ণবয়স্কদের দাঁতের মধ্যে ইনসিসর কয়টি? পূর্ণবয়স্কদের দাঁতের মধ্যে ইনসিসর কয়টি? 8টি। জীবনে ভুল হবে, যদি ভুল হয় তাহলে আপনাদের উপর লানত। ঠিক আছে? এটা ভুল করে না। এবার আসে ক্যানাইন। ক্যানাইন স্যার আমরা বলছি যে এই পাশে একটা, এই পাশে যদি একটা থাকে তাহলে ওই পাশে একটা দুইটা, ঠিক উপরে একটা তিনটা, ওই পাশে একটা চারটা। তাহলে টোটাল একটা একটা করে হিসাব করলে আমরা কয়টা আসে? 4টা। তাহলে টোটাল থাকে কয়টা? 4টা। তাহলে ক্যানাইন 4টা। আসেন প্রিমোলার। প্রিমোলার কি বলছিলাম? বাম পাশে দুইটা, ডান পাশে দুইটা, 4টা। ঠিক তার উপরে ডান পাশে দুইটা, 6টা। ঠিক তার বামের উপরে দুইটা, টোটাল 8টা। তাহলে কইল 2 + 2 + 2 সমান সমান হচ্ছে স্যার 8টি। তারপরে বুঝা গেল, কি বুঝলেন আপনি? এই যে ইনসিসর এবং প্রিমোলার সমান সমান 8টা 8টা থাকে, এবং সর্বশেষ মোলারের ক্ষেত্রে আসে। মোলার বলছেন 3টা, এই পাশে 3টা, মানে এই যে লিখলাম 3, ঠিক তার ডান পাশেও 3টা, এই হলো 3, তাহলে হলো 6। ঠিক উপরে 3টা 9, এই বাম পাশের উপরে 3টা 12, তাহলে +3 + 3 + 3, তাহলে 3 3 6 6 3 9 9 3 12, এই হচ্ছে 12টি। কারণ আপনাদের প্রশ্ন যদি থাকে মানব দেহের মুখ গহ্বরে বা পূর্ণবয়স্কদের দাঁতের পূর্ণবয়স্কদের দাঁতে মূলার দাঁত কয়টি? পূর্ণবয়স্কদের দাঁতের মধ্যে মূলার দাঁত কয়টি? 12টি। আবার যে এরকম বলে মানব দেহের সবচেয়ে বেশি থাকে কোন দাঁতগুলো? মূলার। সবচেয়ে বেশি থাকে কোন দাঁতগুলো? মূলার। সবচেয়ে কম থাকে কোন দাঁতগুলো? ক্যানাইন। বুঝো নাই? সবচেয়ে বেশি থাকে মূলার, সবচেয়ে কম থাকে ক্যানাইন। সেম ভাবে যদি বলতো যে বাচ্চাদের ক্ষেত্রে ক্যানাইন কয়টা, ইনসিসর কয়টা, মূলার কয়টা, যে আপনি আপনার মতো হিসাব করে নেবেন। এখানে যদি বলতো বা এই 18 থেকে 24 বছর বয়সীদের মূলার কতটি থাকে, আপনি কি করবেন? এই যে দুইটা, তার মানে উপরে দুইটা দুইটা, নিচে দুইটা দুইটা 4টা, আর আবার উপরে 4টা, তাহলে 4 4 8টা। পূর্ণবয়স্কদের 12টা, আর এদিকে পাইলাম আমরা 8টা। আবার যদি প্রশ্ন করতো যে শিশুদের প্রিমোলার দাঁত কয়টি? প্রিমোলার দাঁত নাই, শিশুদের প্রিমোলার দাঁত 0। মানে প্রত্যেকটা আপনি আলাদা আলাদা করে এভাবে লিখে রাখবেন, এবং আমি পরীক্ষায় দিব এবং আপনাদের পরীক্ষায় আসবে। বুঝে গেছে? তাহলে মোটামুটি দাঁত সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেল। ঠিক আছে? বুঝেছে? ক্লিয়ার? বিশেষ করে এই চারটা আপনারা ভালো করে মনে রাখবেন। আর কিছু মজার কাহিনী আছে, দেখো তো। এই যে কেনাইন দাঁতটা, এটা আমাদের টাস করে ছিঁড়ে দেয় না? কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলো না? ভাল লাগে না আপনাদের? আমার খুব ভালো লাগে কিন্তু।
দেখো এরকম দাঁত কিন্তু হচ্ছে বাঘের উপর পাওয়া যায়। বাঘ আছে না, বাঘ যে শিকার করে তাদেরও ঠিক এরকম দুইটা চোখা দাঁত থাকে। আর এই দুইটা দাঁত থাকার কারণে মূলত আমরা সব রকমের খাবার খেতে পারি। সেজন্য আমাদেরকে বলা হয় অমনিভরাস। আচ্ছা, এইগুলো আমরা জানবো যে অমনিভরাস, অমনিভরাস, হেটারোভরাস, অমনিভরাস, হেটারোভরাস, এগুলো কয়েকটা প্যাটার্ন আছে। মানে কোন ধরনের প্রাণীদেরকে কি বলে। অমনিভরাস বলা হয় মানুষকে, ঠিক আছে। হেটারোভরাস বলা হয় হাইড্রাকে। এগুলো আমরা পড়বো প্রাণীর পরিচিতিতে। আপাতত এতটুকু মনে রাখবো যে মানুষকে বলা হয় অমনিভরাস। কেন বলা হয়? মানুষ এমনি অমনি সব খেয়ে ফেলে। মূলত এই দুই একটা দাঁতের কারণে আমরা সবকিছু খেতে পারি, সেজন্য মানুষকে বলা হয় অমনিভরাস। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের দাঁতের বিষয়। এবার আমরা 2 নম্বর কি ছিল? জিহ্বা। আসো আমরা জিহ্বাতে যাই। এটা ক্লিয়ার? বুঝা গেছে? মুছা দিলাম কিন্তু। এবার হচ্ছে আমাদের জিহ্বা না, জিহ্বা বানানো হইলো। আচ্ছা, জিহ্বা বলতে আমরা মূল কথায় আসি। এই জিহ্বাকে আমরা কি বলছিলাম? খাদ্যের খাদ্যের স্বাদ আমাদের অনুভব করে না, খাদ্যের স্বাদ অনুভব করায় বা খাদ্যের স্বাদ দেয়, খাদ্যের একটা ফিলিংস দেয়। এই জিহ্বাটা দেখতে কিরকম একটু দেখো তো, একটু ফলো করো তো। জিহ্বাটা কি এরকম না? এরকম কি না বলো? কুত্তার জিহ্বা কি করতেছে? আস্তে। এটা হচ্ছে মানুষের জিহ্বা আমরা করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে জিহ্বা। তো জিহ্বাটা দেখো তো কিরকম ইউ আকৃতির না? আর এটা ওয়ান কাইন্ড অফ ফ্লাক্সের মতো লাগে না? ফ্লাক্সের মতো লাগে না? সেজন্য বলা হয় জিহ্বাটার আকৃতি হচ্ছে ফ্লাক্স আকৃতি। কি আকৃতির? ফ্লাক্স আকৃতি, ঠিক আছে। মজার বিষয় হচ্ছে দাঁতের মধ্যে কয়টা পার্ট পাইছিলাম? 4টা। এই জিহ্বার মধ্যেও 4টা পার্ট। আচ্ছা শুনো, আপনারা কি জানেন পৃথিবীতে যত ধরনের খাবার আছে সবগুলোটার স্বাদ আমাদের জিহ্বা নেই। এবং আমাদের জিহ্বা সব মিলিয়ে 4টা স্বাদ নিতে পারে। কয়টা স্বাদ নিতে পারে? 4টা স্বাদ। আপনি তিতা দেন, লবণাক্ত দেন, অম্লতা দেন, ক্ষারীয় দেন, মিষ্টি দেন, হালকা মিষ্টি দেন, হালকা তিতা দেন, হালকা গাঢ় দেন, যাই দেন, দিন শেষে জিহ্বা কিন্তু 4টা স্বাদ নিয়ে তার পেটের ভিতরে ঢুকে দেয়। সেটা কি কি স্বাদ? সেটা হচ্ছে হয় সে দিবে মিষ্টতা, আর না হয় দিবে লবণাক্ততা, অথবা সে দিবে অম্লতা, অথবা সে দিবে তিক্ততা, তিক্ততা। ও স্যার, তাহলে আমাদেরকে জাল যে লাগে, জালটা কি লাগে না স্যার? একটু পর বলতেছি, রুকো যারা সবর করে একটু পর। এই যে দাঁত আছে না, এই দাঁতের মধ্যে মেইনলি হচ্ছে 4টা পার্ট। কয়টা পার্ট স্যার? 4টা পার্ট। এই যে দাঁত, এই সরি, এই যে জিহ্বার মেইনলি হচ্ছে 4টা পার্ট। জিহ্বার ঠিক আগের যে অংশটা, এই যে জিহ্বার ঠিক আগের যে অংশ, এই একটা পার্ট। ঠিক আগে থেকে আরো একটু পিছনে আরেকটা পার্ট, ঠিক আর একটু পিছনে আরেকটা পার্ট। আমাদের পিছনে আছে না জিহ্বার পিছনে, এই যে পিছনের এই অংশটা হচ্ছে একটা পার্ট। জিহ্বার এই অংশ হচ্ছে একটা পার্ট, এই অংশটা পিছনের পুরো অংশটা। আর এই পুরো অংশ থেকে এই অংশটা হচ্ছে আরেকটা পার্ট, এই অংশ থেকে একটু হচ্ছে আরেকটা পার্ট। বড় হয়ে গেল না? আচ্ছা, এই হচ্ছে টোটাল জিহ্বার 4টা পার্ট। 4টা মাথা আমরা ইন্ডিকেট করি, তাই না? আচ্ছা, এই ধরো জীবন সাইডের জিহ্বা, এই জিহ্বা আমরা কয়টা পার্ট? এই একটা পার্ট, এই এই একটা পার্ট, এই একটা পার্ট, দুটো সেম। এই একটা পার্ট, এই একটা পার্ট সেম। এটা হচ্ছে 4 নম্বর পার্ট। এখন কত হচ্ছে স্যার, আমরা যখন খাবার খাই কখন স্যার আমরা এই সেই খাবারটা আমাদের মিষ্টি লাগে, আর কখন স্যার সেটা আমাদেরকে তিতা লাগে, আর কখন লবণাক্ত লাগে, তাই না? একটা চন্দ্র মনে রাখবা। এই একটু একটু চন্দ্র জীবন স্যার শুনো, লাইফে তো অনেক কিছু তো মুখস্থ করলা। জামাল খুদু টামাল খুদু লুটপুট গায়ে, একটু মেরে তুমসে প্যার হতা है আটটি পটিম ডিম তারা মাটি পরে সুন্দর, তাই না? জীবন স্যারের কিছু জিনিস মুখস্থ করো, ঠিক আছে। জীবন স্যার একটা ধরো, জীবন স্যার একটা কবিতার নাম মিলতি। কি? মিলতি।
অতি, মিলতি, ঠিক আছে। যেমন একটা কবিতার নাম তাড়াতাড়ি মিলো, মানে মিলতি, ঠিক আছে। এইটা ছন্দটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। এই যে মিল, এই যে এই একটা পার্ট না, এই আর একটা পার্ট, এই আর একটা পার্ট, এই একটা পার্ট। এই যে মি আছে না, এই যে মি, এই ল আছে না, এই যে ল, এই ও আছে না, এই যে ও, এই তি আছে না, এই যে তি। মানে আমি বুঝাতে চাচ্ছি এই যে জিহ্বার ঠিক সামনের অংশ সেটা আমাদের মিষ্টতা, মিষ্টতা পাই। মানে একটু পর আমরা ক্লিয়ার করবো, একটু দাঁড়াও। মিষ্টতা দেয় এই জিহ্বার ঠিক আগের অংশটা আমাদেরকে জিভ এই মিষ্টতা দেয়, আর ঠিক জিহ্বার পিছনে দুই অংশটা আমাদেরকে লবণাক্ততা দেয়, লবণাক্ততা দেয়। আর এর পিছনে অংশ আমাদেরকে অম্লতা দেয়, আর সবার শেষে আমাদেরকে তিক্ততা দেয়। স্যার বুঝলেন? মানে বিজ্ঞানীরা বললো, মানে বিজ্ঞানীদের মতামত হচ্ছে আমরা যখন কোনো মিষ্টি জাতীয় খাবার খাই আমাদের ঠিক জিহ্বার ঠিক সামনের অংশটা সেটা অনুভব করতে পারে। আবার যখন আমরা একটু লবণাক্ত জিনিস খাই তাহলে আমাদের জিহ্বার দুই পাশে গিয়ে যখন লবণটা পড়ে তখন আমরা তিক্ততা অনুভব করি, সরি লবণাক্ততা অনুভব করি। আর যখন আর একটু পিছনে যাই তখন আমরা সেটা অম্লতা পাই। একেবারে জিহ্বার শেষে গেলে আমরা তিক্ততা পাই। আপনি বলবেন স্যার বুঝি নাই। খুব সহজ ভাষায় যদি বলি, আপনি যদি লবণ ঠিক জিহ্বার এই অগ্রভাগে নেন তখন কিন্তু আপনি হালকা করে তখন কিছু পান না। যখন আপনি এটা গিলতে যান তখন দেখবেন যখনই জিহ্বার দুই পাশে যায় আপনি ঝাঁকি মেরে ওঠেন, কেন? ওটা ওই যে লবণাক্ত একটু ফিল পাওয়া যায়। আবার অম্লতার ক্ষেত্রে সেই অম্লতা মানে টক টক কিন্তু ফার্স্টে মুখে নেওয়ার পর পাই না, যখনই জিহ্বার দুই পাশে পড়ে যায় একটু পিছনে গিয়ে তখনই কিন্তু আমরা টক অনুভব করি। আচ্ছা, মাঝে মধ্যে মনে না ওই যে আমরা ছোটকালে একটা ফল আছে না, ওদের হাই স্কুলে প্রাইমারি স্কুলে পাওয়া যেত, বিভিন্ন প্রাইমারি স্কুলে একটা গাছের পাওয়া যেত যে খুব তিতা, মুখে নেওয়ার পর ফার্স্টে তিতা মনে হতো না, বাট যখন আমরা ওই যে তুতুরে গিলতে যাই তখনই আমাদের তিতা লাগে। কেন? ওই যে তিতা মূলত নিয়ে আমাদের জিহ্বার শেষ অংশ, যখনই জিহ্বার শেষ অংশে চলে যায় তখনই আমাদের তিতা লাগে। বুঝা গেছে কাহিনীটা? এর কথা হচ্ছে, মূল কথা হচ্ছে এটা তো আর একটা ভেরিয়েন্ট করবো, বাট আমার কাছে কেন জানি মনে হয় যে জিহ্বার সব জায়গায় সব ধরনের স্বাদ দিতে পারে, কিন্তু হয়তো একটু এদিক সেদিক আছে। কিন্তু এতটা ভেরিয়েন্ট করে লাভ আছে? আল্লাহ এত সুন্দর করে জিহ্বা দিলে আর আপনি চার পাঁচটা ভাগ করে দিলেন, ঠিক আছে। আপনি মনে রাখবেন জিহ্বার অগ্রভাগ, জিহ্বার কি অগ্রভাগ, এটা হচ্ছে জিহ্বার অগ্রভাগ। জিহ্বার অগ্রভাগ হচ্ছে মিষ্টতা দিয়ে, তাহলে যদি আসে জিহ্বার কোন ভাগ থেকে আমরা মিষ্টতা পাই? জিহ্বার অগ্রভাগ। এটা কি? এটা হচ্ছে জিহ্বার সবচেয়ে পিছনের অংশ, তাহলে কি পশ্চাৎ ভাগ, পশ্চাৎ ভাগ, পশ্চাৎ ভাগ বলতে পারো, অথবা আরো সহজে বলতে পারো পিছনের অংশ। কি স্যার? পিছনের, পিছনের অংশ, তাই না? এবার আসো এটা কি স্যার? এটা স্যার অগ্রভাগ, এটা হচ্ছে অগ্রভাগের দুপাশ। এটা কি অগ্রভাগের এই যে এই পাশ আর এই পাশ, দুই পাশ না, তাহলে এটা হচ্ছে অগ্রভাগের দুপাশ। তাহলে আমরা পাশ লিখতে পারি, এটা হচ্ছে অগ্রভাগের, অগ্রভাগের দুপাশ। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে রে? এটা যদি অগ্রভাগ হয় তাহলে এই দুটো কি অগ্রভাগের দুপাশ। এবার এটা কি? এটা হচ্ছে পশ্চাৎ ভাগ, মানে পিছনের পার্ট, তাই না? পিছনের অংশ। যদি এটা যদি পিছনের ভাগ হয়, পিছনের অংশ, তাহলে এটা কি? এটা হচ্ছে পিছনের অংশের দুই পাশ। তাহলে আমরা লিখবো কি? পশ্চাৎ ভাগের দুপাশ। লিখবো পশ্চাৎ ভাগের দুপাশ। কাহিনী হচ্ছে কি, এই যেটা লিখলাম না, এটা হচ্ছে কই মাছ দিয়ে, কই মাছের তেল দিয়ে কই মাছ বিরিয়ানি করলাম, বুঝেন নাই? কই মাছের তেল দিয়ে কই মাছ আমরা ভাজি করলাম। এটা জাস্ট আমরা দুইটা ওয়ার্ড এখানে জানছি। এটা যে সবার সামনে মানে অগ্র, সবার পিছনে মানে পশ্চাৎ। তারপরে বললাম কি অগ্রভাগের দুপাশ, আর এটা হচ্ছে পশ্চাৎ ভাগ, পশ্চাৎ ভাগের দুপাশ। বুঝা গেছে এতটুকু? ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি একটা জিহ্বার গঠন। এখন কথা হচ্ছে স্যার এই জিহ্বা আমাদের কি কাজে লাগে? এই জিহ্বা, প্রথম কথা, এই জিহ্বা আমাদের বিভিন্ন ধরনের স্বাদ দিয়ে থাকে। আর এই স্বাদ দেওয়ার জন্য আমরা এই জিহ্বাকে বলি আমাদের স্বাদ কুড়ি। মানে এটা চিত্র, এটা ফিগার কি হবে? ফিগার হবে স্বাদ কুড়ি, স্বাদ কুড়ি। ওকে। আর আগে যে ফিগারটা আছে সেটা ছিল দাঁত, তাই না? রাইট। ওকে। ক্লিয়ার কিনা বলো তো? এটা কেমনে মনে রাখবেন? এটা হচ্ছে মিলতি দিয়ে রাখবেন। মি দিয়ে মিষ্টতা, ল দিয়ে লবণাক্ততা, অ দিয়ে অম্লতা, তি দিয়ে তিক্ততা। মিষ্টতা পাওয়া যায় অগ্রভাগে, লবণাক্ততা পাওয়া যায় অগ্রভাগের দুপাশে, অম্লতা পাওয়া যায় পশ্চাৎ ভাগের দুপাশে, তিক্ততা পাওয়া যায় পশ্চাৎ ভাগের পিছনের অংশে। এটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কমেন্টে জানাও। ক্লিয়ার? দেখছো কত সুন্দর না?
আমাদের এই দাঁতের মধ্যে আল্লাহ খুব সুন্দর দুইটা এই উঁচু উঁচু করে দিলেন যাতে আমরা সব ধরনের খাবার খেতে পারি। তাই যে কত সুন্দর জিহ্বা দিলেন যে আমরা এর মধ্যে লবণাক্ত পাই, মিষ্টতা পাই, অম্লতা পাই। ও স্যার আপনি বললেন না স্যার জাল, যে জাল আছে না স্যার, জাল যেটা জাল লাগলে স্যার, জাল তো এরকম হলো জাল, এই যে জাল লাগলে স্যার, জালটা কি স্যার জিহ্বার স্বাদের অংশ না? আসলে না। কেন না? সাপোজ একটু ধরো মিষ্টি, আপনি যখন মুখে নেন কি লাগে? মিষ্টি লাগে, তাই না? এটা যদি এই মিষ্টি যদি আপনি পুরো গায়ে এরকম টস টস করে মিষ্টি দিয়ে ঘষান, তাহলে আপনার এই গা থেকে কি মিষ্টি 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 স্বাদ পান? স্যার আপনি কি পাগল? মিষ্টি খাইলে তো স্যার মিষ্টি লাগবে, এটা গায়ে ঘষাইলে কি আর মিষ্টি আসবে? না, আসবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার চলেন স্যার লবণ, লবণ যদি স্যার আমি মুখে দেই, লবণাক্ত লাগে, তাই না? আপনি গায়ে যদি লবণ মাখেন কোনো ফিলিংস আছে? না স্যার, গায়ে তো লবণাক্ত লাগে না। আচ্ছা ঠিক আছে স্যার, তো তিতা কিছু স্যার আমরা মুখে দিব, তিতা লাগবে, গায়ে যদি মাখেন তিতা লাগে? লাগে না। এবং টক, যে ফুচকার সাথে বেলপুরির সাথে যে টক কান, এই টক যখন মুখে দেন টক লাগে, তাই না? যদি আপনার হাতে পড়ে, হাতে কি টক লাগে? টক লাগছে, লাগে? লাগে না। এবার আসেন ঝাল, ঝাল যদি আপনি মুখে খান তাহলে জিব্বা পুড়ে সারকা, যদি হাতে লাগে হাতের ওই জায়গায় চুলকায়। মাঝে মধ্যে তো আমরা ওই যে মরিচ টরিচ কাটার পর ভুল করে চুকে লাগাই দিই, তাইলে চুকেও চুলকায়, তাই না? মাঝে মধ্যে বিশেষ বিশেষ কিছু অঙ্গেও হাত লেগে যায়, সেখানেও কিন্তু আমাদের মারাত্মক লেভেলের চলে, তাই না? সেজন্য বোঝা গেল এই জালটা কিন্তু স্বাদ করি না, মানে জিব্বার স্বাদ করি না, এটা যে জায়গায় লাগে সেই জায়গায় জাল লাগে। কথা কি ক্লিয়ার? ওকে, আচ্ছা তাহলে বুঝা গেছে। দেখছো কত সুন্দর আল্লাহর কি সিস্টেম, কত সুন্দর করে আমাদেরকে সিস্টেম করলেন, তাই না? এত কিছু সিস্টেম পাওয়ার পর, এত অনুগ্রহ পাওয়ার পরে কিন্তু আমরা আল্লাহর সাথে নাফরমানিতে লিপ্ত হব। এই যে রোজা রমজান মাসেও কিন্তু আমরা অনেকে নাফরমানি করি। তো আসলে কিছু বিষয় আমাদেরকে বোঝা উচিত, যেমন আমরা প্রায় সময় বলি যে আমি সুন্দর না, আমার এই দাঁতের শেপটা সুন্দর না, আমার জিহ্বা সুন্দর না, আমার চোখ সুন্দর না। কে বলছে আপনি সুন্দর না? আপনি কিছু বললে বলেন মা ওই ওই আরেকজনকে দিচ্ছে ও তো পরীর মতো সুন্দর। কি? আচ্ছা পরীর মতো সুন্দর, আপনি কোনদিন পরী দেখছেন? দেখছেন আপনি পরী? তাহলে কেন বললেন পরী সুন্দর? হ্যাঁ, ঢাকে একটা কথা আছে কিন্তু, যে যার হাতে রান্না না খাইছি সে বড় রাঁধুনি, আর যাকে না দেখছি সে বড় সুন্দরী। যার হাতে রান্না খেয়েছেন না মনে না সে খুব মজা করে রান্না করে, আর যাকে আপনি দেখছেন না সে বড় সুন্দরী। পরীক্ষা আপনি দেখছেন? অথচ আল্লাহ কোরআনে সূরা আত-তিনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আর আমি মানুষদেরকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে। পৃথিবীতে যত ধরনের প্রাণীকুল আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষ জাতি। এরকম অসংখ্য কিছু হাদিসও আছে, আয়াত কয়েকটা আছে যে মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতিতে গঠন করছে। দেখেন না কত সুন্দর করে দাঁত দিল, জিহ্বা দিল, এত কিছু আমাদেরকে দেওয়ার পরে কিন্তু আমরা আল্লাহর সাথে নাফরমানি করি। আল্লাহ হাদিসে বলেন যে আযকুরুকা ওয়া লা তানসানি, ওহে মানুষ আমি তোমাকে 24 আওয়ার্স 24টা ঘন্টা আমি তোমাকে সুরক্ষা করি, তার পরিপ্রেক্ষিতে আমরা আল্লাহকে কি দেই? আযকুরুকা ওয়া লা তাকশানি, আমরা আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহর সাথে কুফরি কাজে ব্যবহৃত থাকি। আচ্ছা ধরেন এই যে অনলাইনের যুগে, এই যে অনলাইনের সুবাদে আমরা নেটে অনেক কিছুই তো দেখি, কত কিছুই না দেখি। আমাদের জীবনে কি গুনাহ নাই? মানে আমরা কি গুনাহ করি না? হ্যাঁ, আপনারা হয়তো না করেন। আমি জীবন স্যার অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে যে গুনাহগুলা করি, আল্লাহ যদি ওই গুনাহগুলা যে বলে যে তোমার ফেসবুকে, তোমার হোয়াটসঅ্যাপে, তোমার টুইটারে আমি এগুলো পাবলিক করে দিই, আল্লাহ যদি বলে দিতেন, তাহলে আমি জীবন স্যার এখানে দাঁড়াই দেখতে পারতাম আপনাদের সামনে এবার লেকচার দিতে পারতাম? জীবনেও না। ইহসান যা মালিক তোর ইহসান, ঠিক আছে? হ্যাঁ, কুরবান যাও মালিক তোর ইহসান। এগুলো আসলে আমাদের কিছু জিনিস বোঝা উচিত। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, দেখো কত সুন্দর করে জিহ্বা দিলেন। একবার এই এক জিহ্বার মধ্যে আজ আজীবন আমরা স্বাদ নেই, মিঠা নেই, তিতা নেই, একবারও আমাদের রিপেয়ার করা লাগে না। রিপেয়ার করা লাগে যে জিহ্বার অংশ মিষ্টি নিচে নেই পর্যন্ত, এটা হচ্ছে খুবই এক্সেপশনাল, মাঝে মধ্যে দুই একজনের হতেই পারে, তাই না? আমাদের উচিত এত কিছু পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করা, কিন্তু আমরা মানুষরা খুবই অকৃতজ্ঞ, খুবই অকৃতজ্ঞ না, খুবই বড় অকৃতজ্ঞ। আমরা এসব স্বীকারই করতে চাই। এজন্য আল্লাহ আমাদেরকে কোরআনেই বলেন যে কুতিলাল ইনসানু মা আকফারা, ওই মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞ আর কেউ নেই। কুতিলাল ইনসানু মা আকফারা। এছাড়া আরো বিভিন্ন আয়াত আছে, যেমন আল্লাহ বলেন যে আহ আরো বিভিন্ন আয়াত আছে, অ্যাভেলেবেল আয়াত আছে, ঠিক আছে? এই মা গাররাকা বিরাব্বিকাল কারিম, সূরা ইনফিতারে পাবেন, মা গাররাকা বিরাব্বিকাল কারিম। ওই মানুষ কি এমন এক জিনিস, কি এমন এক জিনিস তোমাকে তোমার রবের থেকে বিমুখ করে রাখলো, কি এমন এক জিনিস?
ইন্নাল ইনসানু লিরাব্বিহি লাকানুত, এটা হচ্ছে আমাদের এই শেষের দিকে সূরার মধ্যে পাবেন যে ইন্নাল ইনসানু লিরাব্বিহি লাকানুত। আর মানুষটা হচ্ছে সবচেয়ে বড় অকৃতজ্ঞ। আসলেই আমরা অকৃতজ্ঞ। আসলে আমাদেরকে এই রমজানের মাসে অন্ততপক্ষে আমাদেরকে নিজেদেরকে একটু শুধরানো উচিত। আমরা যদি প্রত্যেকবার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই দুর্বল হৃদয়ে আপনার প্রশান্তি একটু ছোঁয়া দেন, এই কলুষিত হৃদয়টাকে আপনি একটু পরিষ্কার করে দেন। ঠিক আছে, এটা ঠিক আছে, আমরা অন্যদিকে না যাই। আমাদের আজকে আলোচনা ছিল তিনটা, একটা ছিল দাঁত, এটা ছিল জিহ্বা, আমাদের জিহ্বাটা ডান। আমরা এবার যাবো লালা গ্রন্থিতে, না আমরা এবার যাবো লালা গ্রন্থিতে। আসো আমরা লালা গ্রন্থিতে আসি। লালা গ্রন্থি, লালা গ্রন্থি কি বলছিলাম মনে আছে? আমাদের লালা গ্রন্থি কয়টি? লালা গ্রন্থি কয়টি? 6টি। লালা গ্রন্থি কয় জোড়া? 3 জোড়া। 3 জোড়া, 3 জোড়া বা 6টি। আজকে আমরা এগুলো ডিটেলস নাম জানবো যে এই 3 জোড়ার নাম কি, এগুলো কোথায় থাকে। আচ্ছা আচ্ছা, ধরো এই ধরনের একটা মাথা, প্রথমে কি থাকে? জিহ্বা, এরকম কি থাকে আমাদের মাড়ি, তাই না? এই যে এটা ধরো জিহ্বা, জিহ্বার ঠিক নিচে গেছে মাড়ি আছে না, উপরে মাড়ি আছে, তাই না? আর সামনে আমাদের ঠোঁট থাকে, তাই না? আর এই যে এই পাশে কি থাকে আমাদের? তালু থাকে, তাই না? তালু, ওই যে ঠিক তালুকে আমরা গতকাল কি বলছিলাম? গলবি। এই তালু বা গলবি, এইখানে দুইটা, এক জোড়া লালা গ্রন্থি থাকে। জিহ্বা আছে না, জিহ্বার ঠিক নিচে দুই পাশে, জিহ্বার ঠিক নিচে দুই পাশে আরো দুইটা আমাদের লালা গ্রন্থি থাকে। আর মাড়ি আছে না, মাড়ির সাথে লাগানো আরো দুইটা লালা গ্রন্থি আমাদের থাকে। তাহলে টোটাল কয়টা হলো? 6টা বা 3 জোড়া। এই যে জিহ্বার, এই যে তালুর সাথে যে লাগানো, এই তালুর সাথে যে লাগানো এই জোড়াকে বলে প্যারোটিড গ্রন্থি। কি বলে স্যার? প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড লালা গ্রন্থি, প্যারোটিড লালা গ্রন্থি। আর এই যে জিহ্বার ঠিক নিচে আছে, জিহ্বার ইংলিশ কি রে? লিঙ্গুয়া না, লিঙ্গুয়া না? জিহ্বার ঠিক ইংলিশ কি? লিঙ্গুয়া। হচ্ছে, তাহলে এটা বলবো আমরা লিঙ্গুয়াল। কি বলবো? সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি, লালা গ্রন্থি, প্যারোটিড লালা গ্রন্থি, সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি। আর এই যে মাড়ি, মাড়ি ইংলিশ কি রে? ম্যান্ডিবুলার, মাড়ি ইংলিশ কি? ম্যান্ডিবুলার। তাহলে এটা হবে সাবম্যান্ডিবুলার লালা গ্রন্থি। কি স্যার? সাবম্যান্ডিবুলার লালা গ্রন্থি। তাহলে কি কি বললেন? আমাদের লালা গ্রন্থির 3 জোড়া, এটা হচ্ছে তালুর সাথে লাগানো, যেটাকে আমরা শুদ্ধ প্রমিত বাংলা ভাষায় বলি গলবে। আর এই অংশটাকে বলে প্যারোটিড লালা গ্রন্থি। এখানে দুইটা পাওয়া যায়। আর জিহ্বার ঠিক নিচে, জিহ্বাকে বলে লিঙ্গুয়া, জিহ্বার দুই পাশে পাওয়া যায়, সেটাকে আমরা বলছি সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি। আর সর্বশেষ যেটা বললাম, মাড়ির সাথে দুইটা লাগানো, এটাকে আমরা বলছি সাবম্যান্ডিবুলার। যেহেতু মাড়ি ইংলিশ ম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার লালা গ্রন্থি। ঠিক আছে, আমরা সুন্দর করে এই তিনটার নাম লিখি। কি কি পাইলাম লালা গ্রন্থির মধ্যে? কি কি পাইলাম? 3 জোড়া, 3 জোড়া, তাই না? 3 জোড়ার মধ্যে কি কি পাইলাম? নাম্বার 1 এ পাইলাম প্যারোটিড, প্যারোটিড গ্রন্থি, এটা কয়টা? 2টা। তারপর সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি পাইলাম 2টা। আর 3 নাম্বার সর্বশেষ পাইলাম সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার। কয়টা স্যার? 2টা, তাই না? এবং কোথায় স্যার এই প্যারিটিটা কোথায় পাওয়া যায়? পরীক্ষায় আসে, পরীক্ষা পাওয়া যায় গোল বিলের সাথে। কি স্যার? গোল বিলের সাথে লাগানো। স্যার আমরা দেখতে পাই না, এগুলো দেখা যায় না, দেখা যাবে, ভালো করে দেখে। ঠিক আছে, এগুলা আমাদের স্কিনের সাথে অ্যাটাচ থাকে। ওকে, তারপর হচ্ছে সাবলিঙ্গুয়াল, এটা কোথায় স্যার? জিহ্বার দুপাশে। কি থাকে? জিহ্বার নিচের, নিচের দুপাশে, জিহ্বার
জিহ্বার নিচের দুপাশে, ওকে। আর সাবমেন্ডিকুলারটা হচ্ছে আমাদের মাড়ি বা চোয়ালের নিচে, মানে মাড়ি বা বাংলা ভাষায় বলে আমরা বলি কি চোয়ালের নিচে, চোয়ালের দুপাশে, চোয়ালের দুপাশে। এই তিনটা লাইন খুবই 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 ইম্পর্টেন্ট এবং এগুলো পরীক্ষায় আসবে আসবে আসবে, ঠিক আছে। প্রশ্ন থাকে যে সাবলিঙ্গুয়াল গ্রন্থিটি কোথায় পাওয়া যায়, সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি কোথায় পাওয়া যায়, সাবলিঙ্গুয়াল মানে জিহ্বা, জিহ্বার নিচের দুপাশে, ওকে ক্লিয়ার। আচ্ছা, এই তিনটা গেল। এর কথা হচ্ছে ও স্যার এই লালা গ্রন্থির কাজটা কি স্যার, আমরা একটু যদি কাজটা জানতাম স্যার, এই লালা গ্রন্থি কি করে স্যার? স্যার আমরা জানি লালা গ্রন্থির লালারস খরিত করে, তাহলে লালা গ্রন্থির কাজ কি স্যার? এই যে লালা রস খরিত খরিত করে, মানে কি বুঝলাম আমরা, এই যে লালা গ্রন্থি, এই লালা গ্রন্থি করে লালারস খরিত করে। এর কথা স্যার এই লালা রস স্যার এটা দেখতে কিরকম স্যার, এটা মানে কি? লালাটা হচ্ছে পুরোটা আসলে পানি, লালা যে এটা পুরোটা কি স্যার পানি। এই লালা রসের মধ্যে পুরোটা কি, এই লালা রস যে আছে না, এই লালা রস, এই লালা রসের মধ্যে পুরো হচ্ছে পানি। কি পানি? 100% পানি না স্যার, লালা রসটা মাঝে মধ্যে আমাদের যখন পড়ে আমাদের কিছু একটু আটালো লাগে, হাত দিলে কি লাগে, আটালো লাগে না? এর জন্য মনে রাখবা এই লালা রসের মধ্যে প্রায় 95.5 থেকে 99.5 পর্যন্ত পানি থাকে, H2O কি থাকে, H2O পানি থাকে। আপনি কি বুঝলেন? এই যে লালারসের মধ্যে প্রায় 95 থেকে 99% পানি থাকে। যার লালার মধ্যে পানির পরিমাণ যত বেশি তার লালা তত আঠালো কম, যার লালার মধ্যে পানির পরিমাণ যত কম তার লালাটা তত একটু আঠালো। বুঝেছেন? যদি বিশ্বাস না তাহলে নিজের লালাটা একটু হাতে নিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা, ঠিক আছে, ওকে। লালারস তাহলে এটা হচ্ছে পানি। এবার আপনার প্রশ্ন হতে পারে ও স্যার লালারস তো স্যার লালারস খরিত করে, এটা স্যার যদি ধরেন স্যার লালারসটা আমি যদি আমার লালারসটা মিষ্টি দেখ, মানে এটা কিরকম স্বাদ স্যার এই লালারসটা, এটা কি লালারসটা কি স্যার মিঠা হয় তিতা হয় নাকি স্যার অম্ল হয় খারাপ হয় নাকি স্যার ঝাল হয়, তাই না? এই লালারসটা হচ্ছে সামান্য ক্ষারীয়, কি স্যার? লালারসটা হচ্ছে সামান্য ক্ষারীয়, সামান্য ক্ষারীয়, সামান্য কি সামান্য ক্ষারীয় মানে হালকা ক্ষারীয়, ক্ষারীয় মানে বুঝো ওই যে জালো জালের মতো হালকা সামান্য ক্ষারীয়। তাহলে স্যার সামান্য ক্ষারীয় হলে স্যার এটা পিএইচ কত হতে পারে স্যার? পাশে লিখে রাখো এটা পিএইচ, এই লালারসের পিএইচ হচ্ছে 6.2 থেকে 7.4, 6.2 থেকে 7.4। ও স্যার পিএইচ কি, পিএইচ কাকে বলে, পিএইচ কত প্রকার, কি কি ব্যাখ্যা সহ বলেন, লাথি মেরে ফেলাই দিব। এটা রসায়নের পড়া, রসায়নের পড়া নাই, রসায়নে পড়বা, ঠিক আছে। যদি না পড়াতে স্যার তো আছে, টেনশন করার কিছু নাই, পড়াই দিব, ঠিক আছে। পিএইচ এর উপর একটা ক্লাসই দিয়ে দিল। পিএইচ হচ্ছে 6.2 থেকে 7.4, যেটা আমরা বলি ক্ষারীয় শুরু হয়, সামান্য ক্ষারীয়। এটাকে যদি গড়ে লিখি, গড়ে লিখলে কত হবে? 6.8। যদি বলে প্রশ্ন থাকে লালারসের পিএইচ কত, 6.2 থেকে 7.4, অথবা যদি লিখে কোথাও 6.2 থেকে 7.49 দেওয়া আছে 6.8, তার মানে এটাই আনসার। কারণ এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায়, এটা হচ্ছে পিএইচ এর গড় মান, এটা হচ্ছে পিএইচ এর গড় মান, পিএইচ এর গড় মান, ওকে, বুঝা গেছে? আচ্ছা, তো স্যার লালারস থেকে তাহলে স্যার অ্যাকচুয়ালি কাজ তো বললাম স্যার লালা খরিত করে, আর কি করে স্যার? এটা গেল 1 নম্বর কাজ, এটা গেল আমাদের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে স্যার এই লালা গ্রন্থি থেকে লালারস তো খরিত হয়, এটা আমাদেরকে রাসায়নিক পরিপাক করে, আমরা শুরুতেই বলছিলাম মনে আছে, 2 নম্বর হচ্ছে রাসায়নিক পরিপাক করে, রাসায়নিক পরিপাক করে। তো রাসায়নিক পরিপাক কি পুরোটা করছিল মনে আছে? পুরোটা করছিল না স্যার, স্যার আমাদের আংশিক করেছে, তাহলে আমরা লিখবো পাশে আংশিক পরিপাক করে, আংশিক পরিপাক করে। আমাদের লালারসটা আমাদের আংশিক পরিপাক করে। এর কথা হচ্ছে এই যে পরিপাক স্যার বললো স্যার এই লালারসের মধ্যে কি এমন এক জিনিস আছে যেটা আমাদের পরিপাক করতে সাহায্য করে? মনে করেন এই লালারসের মধ্যে 2টা এনজাইম পাওয়া যায়। 3 নম্বর কাজ হচ্ছে এই যে 3টা এনজাইম পাওয়া যায় লালারসের মধ্যে, 3টা এনজাইম পাওয়া যায় লালারসের মধ্যে, 2টা এনজাইম পাওয়া যায়, 2টা এনজাইম পাওয়া যায়, এনজাইম পাওয়া যায়, 2টা এনজাইম পাওয়া যায়। স্যার কি কি এটা আমরা এখানে লিখে দেব, লেখা কি নিচে দেখা যায়? হ্যাঁ শুনো, এই লালারসের মধ্যে 2টা এনজাইম পাওয়া যায়, কয়টা? 2টা। নাম্বার 1 হচ্ছে টায়ালিন, টায়ালিন। নাম্বার 2 হচ্ছে মল্টেজ,
ভোল্টেজ। আচ্ছা, এবং শুনো, এই যে টাইলেন্স না, টাইলেন্ট একটু বানান করো তো ইংলিশে। টাইলিন, TAYALIN, টাইলিন। না স্যার হয় নাই। তাহলে কি হবে স্যার? ও আচ্ছা বুঝছি স্যার, TY টায়া, LAIN টায়া লাইন। না স্যার এটা হয় না। ও আচ্ছা বুঝতে পারছি স্যার, আসলে বানানটা কিরকম হবে। বানানটা হবে স্যার TYALIN, টায়ালিন। স্যার এটাও কি হয় নাই? না স্যার এটাও হয় নাই। তাহলে কিভাবে হবে স্যার? অ্যাকচুয়াল বানানটা হচ্ছে টি এর সামনে, টায়ালিনের টি এর সামনে একটা পি থাকবে, কি থাকবে স্যার? পি থাকবে। তাহলে টায়ালিনের বানানটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, পি টায়ালিন। স্যার বুঝি না স্যার, পিটা করে দিল স্যার। আচ্ছা আপনারা হচ্ছে সাইকোলজি বানান করেন তো, সাইকোলজি, সাইকোলজি কি বানান ছিল মনে আছে? পিসি চলো যায়, PSY, পিসি চলো যায়। এই যে সাইকোলজি, এতটুকু সাইকোলজি, পিটা উজ্জ্ব তাই না? পিটা উজ্জ্ব না? আবার আমরা বললে যে ঘূর্ণিঝড়, টর্নেডো, সুনামি। এই সুনামি, সুনামি বানানটা কিরকম মনে আছে? SUNAMI, সুনামি তাই না? না এটা ভুল, এর সামনে একটা টি থাকবে, টি সুনামি। সেম ভাবে টায়ালিনের কাছে পি টায়ালিন, একটু মনে রাখবো ঠিক আছে? টায়ালিন আর ভোল্টেজ তো ভোল্টেজ, এই দুইটা এনজাইম ফলিত করে। তাহলে মনে রাখবেন, এই লালারস থেকে কয়টা এনজাইম করতে হয়? দুইটা এনজাইম করতে হয়। বা মুখ উপরে কয়টা এনজাইম পাওয়া যায়? দুইটা এনজাইম পাওয়া যায়। কি কি করে স্যার? আমাদের মুখ থেকে দুইটা এনজাইম করতে করে টায়ালিন এবং ভোল্টেজ, দুইটা আমাদেরকে বিভিন্ন ধরনের পরিপাকে সহায়তা করে। ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? আচ্ছা, এবার আসেন স্যার, এই যে লালারস স্যার, এটা এই লালারসটা আমাদের দেহে কতটুকু থাকে বা দৈনিক স্যার কতটুকু ক্ষরণ হয়? এটা মনে রাখবা। এই লালারস ক্ষরিত হয় ডেইলি। এই লালারসটা আমাদের দেহে প্রত্যেক দিন ক্ষরিত হয়, প্রত্যেক দিন। একজন পূর্ণবয়স্ক মানুষের যে ভ্যারিয়েন্টটা লিখবো, যে মানটা লিখবো, যেটা পূর্ণবয়স্ক মানুষদের ক্ষেত্রে, যেমন আমাদের ক্ষেত্রে, পূর্ণবয়স্ক মানুষদের ক্ষেত্রে প্রত্যেক দিন মানে ডেইলি, ডেইলি প্রায় 1200 থেকে 1500 মিলিলিটার, ml, মানে শুধু আর সহজ ভাষায় বলতে গেলে 1.5 লিটার। স্যার প্রায় 1.5 লিটার লালাকরণ হয় স্যার, আমরা বলতেই পারি না স্যার। প্রায় এক লিটারে এক বোতল থেকে আরো অর্ধেক বোতল, 1.5 লিটার স্যার। হায় হায়, কি বলেন স্যার? স্যার আপনি পাগল হয়ে গেছে? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, এই যে আমি যে কথা বলতেছি, আমার শুনো, লালাটা শুধু খাবার খেলেই গরম হয় এমন কিন্তু না। আপনাকে যখন আমি মাঝে মধ্যে যদি বলি, আচ্ছা কল্পনা করো তো, আপনার সামনে সুন্দর সুন্দর পাকা তেঁতুল রাখা আছে, কি মজার তেঁতুল, আর সাথে আছে সুন্দর করে ফুচকার বাটি, অনেকগুলা ফুচকা রাখা। অলরেডি কি আপনাদের কিন্তু জিহ্বায় পানি চলে আসে? এটা আসলে একচুয়াল পানি না, ওইটাই লালা। তাহলে এটা কি, লালাটাকে আপনি ফেলে দেন, টু করে ফেলে দেন না, টাস করে গিলে ফেলেন। আমাদের, আমরা যখন কোনো সুখের কথা শুনি তখন সুখের লালাকরণ হয়, আমরা যখন কোনো একটা দুঃখের কথা শুনি তখন আমাদের দুঃখের লালাকরণ হয়, যখন আমরা স্বাভাবিক থাকি তখন আমাদের স্বাভাবিক লালাকরণ হয়। আমাদের প্রত্যেকটা কথা বার্তা, কাজে কর্মে, দেখা, অনুভূতি সব মিলিয়েই কিন্তু এক একটা লালাকরণ। আমরা একটা স্মার্ট কাউকে দেখলে আমাদের একটা লালাকরণ হয়, বা আমরা বাজে কোনো মানুষকে দেখলে তখন লালাকরণ হয়, আমরা একটা ভিক্ষুককে দেখলে আমাদের মন খারাপ হয়, তখনও আমাদের এক ধরনের লালাকরণ হয়। মানে সারাটা দিন আমাদের বিভিন্ন রকমের এক্সপেরিয়েন্সের উপর, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে আমাদের লালাগুলো ক্ষরণ হয়। আর সেই অনুপাতে আমাদের লালা আসে, আমরা প্রায় সময় ফেলে দিই। যখন আমাদের খুব কষ্টের সময় যে লালাগুলো আসে, আমরা তুতু দিয়ে ফেলে দিই। আর যখন মিষ্টি টক এ জাতীয় কোনো কিছু কল্পনা করি বা দেখি, ওই সময় যে লালাগুলো, সেগুলো কিন্তু আমরা করে গিলে ফেলি, তাই না? এই হিসেব করলে একদম পূর্ণবয়স্ক মানুষের প্রায় 1.5 লিটার লালা করবে। সেটা ছোট বাচ্চাদের কম, আর বড় বড় মানুষদের ক্ষেত্রে আরো বেশি। এটা হচ্ছে আমাদের একটা এভারেজ একটা মান। বুঝা গেছে? তাহলে এই পর্যন্ত আমরা লালা গ্রন্থি সম্পর্কে কি কি বললাম একটু ফলো করো তো। নাম্বার 1, লালা গ্রন্থি সম্পর্কে আমরা বললাম যে লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া বা 6টি, 3 জোড়া বা 6টি। কি কি? আমরা এই যে চিত্র দিলাম, তালুর সাথে লাগানো, গোলবিলের সাথে লাগানোটাকে বলছি আমরা পেরিয়ডিক লালা গ্রন্থি। আর জিহ্বার সাথে লাগানো সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি। আর মাড়ির সাথে লাগানো বলছি সাবমেন্ডিবুলার লালা গ্রন্থি। এরপর আমরা বললাম যে এই লালা গ্রন্থির মধ্যে এই পেরিয়ডিক গ্রন্থিটা পাওয়া যায় গোলবিলের সাথে লাগানো, আর সাবলিঙ্গুয়ালটা পাওয়া যায় জিহ্বার নিচের দুই পাশে, এবং সাবমেন্ডিবুলারটা মাড়ি বা চোয়ালের দুই পাশে। সর্বশেষ বললাম এই লালার কি কাজ। এই লালা গ্রন্থি থেকে আমাদের লালার রস খরিত হয়, যেটা যেটা হচ্ছে প্রায় 95.5 থেকে 99.5%, পুরোটা হচ্ছে পানি। এত পার্সেন্ট প্রায় পানি, এই লালার মধ্যে এত পার্সেন্টই পানি। তার মানে বোঝা গেল মোটামুটি সবই পানি, হালকা একটু লালা থাকে। এছাড়াও লালা হচ্ছে, এটার স্বাদ হচ্ছে সামান্য খাড়ি। কিরকম? সামান্য খাড়ি, একটু ঝালালো আর কি।
আর এই লালার হচ্ছে পিএসআর 6.2 থেকে 7.4 পর্যন্ত, গড়ে বললে আমরা বলবো 6.8। এবার আমরা বললাম এই লালা রস থেকে আমাদের এই লালা রসটা মেইনলি আমাদের রাসায়নিক পরিপাকে সাহায্য করে, সেটা পুরোপুরি না, আংশিক। এবং এটা বললাম যে এই লালা থেকে আমাদের দুইটা এনজাইম করতে হয়, একটা হচ্ছে টায়ালিন, একটা হচ্ছে মল্টেস। টায়ালিনের এই বানানটাতে খুব বেশি খেয়াল রাখবা, পি দেওয়া আছে, পি টায়ালিন, ঠিক আছে। এই ছিল আজকে মোটামুটি কথা বলতে, ঠিক আছে। আজকে আমরা কি কি পড়লাম সর্বশেষ বলি। আজকে আমরা দাঁত পড়লাম, দাঁতের সাথে আমরা জিহ্বা পড়লাম, জিহ্বার সাথে আমরা লালাগ্রন্থি পড়লাম। এই তিনটা বিষয়ের উপর আমার মনে হয় যে খুব ডিটেলস পড়া হয়েছে। এটা আপনাদের খুব ভালো করে আসলে আয়ত্ত হওয়ার কথা। যদি না হয় তাহলে আসলে কিছু করার নাই। এত সুন্দর করে গুছাই টুচাই দেওয়ার পরে যদি না বুঝেন, ভেরি সেট। ওই যে এক জামাই আর বুঝো নাই, এক হাজবেন্ড আর এক ওয়াইফ, ভালো কথা। মানুষ সাধারণত সুন্দর, যত সুন্দর করে সাজে তাকে তত সুন্দর লাগে, তাই না? আর একটা বিষয় আমি যত বেশি ভালো করে বুঝাবো, যত বেশি সময় নিয়ে বুঝাবো, তত ভালো তোমরা বুঝবে, তাই না? তো স্বাভাবিক জামাই বই একটা বের হয়েছে, এটা পার্কে যাবে বা মার্কেট যাবে বা দাওয়াত যাবে, তো বউয়ের তো সাধারণত একটু সময় লাগবে। সে প্রায় 1 ঘন্টা সাজতেছে, জামাই 2-3 মিনিটে সাজা বের গেছে, বলে কি গো এখনো হয় নাই, এতক্ষণ ধরে কি করো? তো বউ বলতেছে, আপনি কি আর সাদা ভাত আর বিরিয়ানির মধ্যে পার্থক্য বুঝেন? বুঝেন নাই কিছু? আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে আমাদের লেকচার এখানে থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর পড়াশোনাকে একটু মায়া করবেন, ঠিক আছে। আল্লাহ হাফিজ।